আজ পয়লা মে, ছুটির দিন। দুপুরে লাঞ্চের পর মনে হলো কোথাও একটা ঘুরে এলে হয়, অনেকদিন সমুদ্র দেখিনি। তাই চটপট জামা কাপড় ব্যাগে পুরে বেরিয়ে পড়লাম। তবে এবার আর পুরী বা দীঘা না, আমরা যাব পুরী থেকে 160 কিলোমিটার দূরে, প্রায় 3.5 ঘন্টার ডিস্টেন্সে গোপালপুরে। যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে, তাই ঠিক করেছি রাতটা কাটাবো পুরীতে, তারপর সকালে পুরী থেকে যাব গোপালপুর। আমরা আজকে যাত্রা শুরু করেছি খলিশানি কালীতলা থেকে, যেটা উলুবেড়িয়ার কাছাকাছি। কলকাতা এয়ারপোর্ট থেকে 50 কিলোমিটার এগিয়ে এলেই এই জায়গা। আমরা এখন উলুবেড়িয়ার কাছে চলে এসেছি। বাঁদিকের রাস্তাটা চলে যাচ্ছে উলুবেড়িয়া টাউনের দিকে, আমরা যাব সোজা পুরীর দিকে। আমরা এখন NH-16 ধরে যাচ্ছি। পুরো রাস্তাটা আমরা NH-16 ধরেই যাব। আমরা কোলাঘাটের ব্রিজের কাছে চলে এসেছি এখন। ব্রিজ পেরিয়ে গেলাম। এই যে বাঁদিকের রাস্তাটা, এটা দীঘার দিকে যাচ্ছে, আমরা সোজা যাব। এই পুরো রাস্তাটায় গাড়ির স্পিড লিমিট 80 কিলোমিটার পার আওয়ার, আর প্রচুর রাস্তায় ক্যামেরা লাগানো, তাই খুব সাবধানে গাড়ি চালাতে হয়। গাড়িতে একটু পেট্রোল তোলা হলো, পেট্রোল ফুল করে নিয়ে আবার বেরিয়ে পড়লাম। এটা আমাদের ফার্স্ট টোল গেট, দেবরার কাছে পেলাম। খুব জোর একটা বৃষ্টি আসবে। আকাশটা কি সুন্দর লাগছে। দারুণ লাগছিল বৃষ্টির মধ্যে। রাস্তা দেখুন পুরো পরিষ্কার, স্পিড লিমিটের জন্য জোরে যাওয়া যাচ্ছে না। আমরা এবার খড়গপুরের রাস্তাটা ধরলাম। এখান থেকে পুরী আর 264 কিলোমিটার। আমরা এখন রামপুরা টোলগেটের কাছে আছি। আর 7 ঘন্টা 4 মিনিট পরেই আমরা পৌঁছে যাব পুরীতে। বৃষ্টির পর আকাশটা কি দারুণ লাগছে। রাস্তায় অনেক কাজ চলছে, সামনের থেকে মাঝে মাঝেই গাড়ি চলে আসছে। এখান থেকে বালেশ্বর আর 50 কিলোমিটার। এটা 3 নম্বর টোল পেলাম। এটা বেরোলেই উড়িষ্যায় ঢুকে যাব। অনেকগুলো ডিভাইডার পেলাম আমরা। উড়িষ্যায় অনেক কাজ চলছে রাস্তার। কি দারুণ লাগছে দেখুন আকাশটা। বালেশ্বরটা পেরিয়েই একটা চায়ের দোকান পেলাম, একটু চা খেয়ে আবার বেরিয়ে পড়লাম। ভুবনেশ্বর এখান থেকে আর 204 কিলোমিটার।
পুরী পৌঁছাতে আমাদের 11:30 বেজে যাবে। যারা সরাসরি গোপালপুর যেতে চান তারা একটু আগে 3-3.5 ঘন্টা আগে বেরোলেই পৌঁছে যেতে পারবেন। ওদিকে বৃষ্টি পেলাম, আবার কিছু দূর এগোতেই অন্ধকার হয়ে গেল আর ঝড়ও পেলাম। প্রচণ্ড জোরে ঝড় হচ্ছিল, প্রায় আধ ঘন্টা এইভাবে আমাদের চলতে হলো। আবার এখানে স্ট্রিট লাইটও নেই। উড়িষ্যার রাস্তায় স্ট্রিট লাইটটা একটু কমই আছে, হয়তো রাস্তার কাজ শেষ হয়ে গেলে পাওয়া যাবে, স্ট্রিট লাইট দিয়ে দেবে। আমরা এখন ভদ্রক টাউনে ঢুকলাম। এখান থেকে কটক শহর 35 কিলোমিটার, আর 2 ঘন্টা লাগবে আমাদের পুরী পৌঁছাতে। কটকের উপর দিয়ে যাচ্ছি আমরা এখন। কটক পুরী বাইপাস রোড ধরলাম। এই লেফটের এই রাস্তাটা ধরলাম, এটা হলো বাদশাহী রোড। এই বাদশাহী রোড থেকে 57 কিলোমিটার গেলেই পৌঁছে যাব পুরী। পুরীতে পৌঁছেই আমরা হোটেল নিয়েছিলাম। রাস্তায় কয়েকটা হোটেল দেখতে দেখতে গিয়েছিলাম, আর সেখানে গিয়ে আমরা হোটেল দেখে হোটেলে ঢুকলাম। যে হোটেলটায় আমরা এসেছি এটা হলো হোটেল শকুন্তলা প্যালেস। রুমটা বেশ বড়, এসি আছে, সোফা আছে। 3200 টাকায় আমরা আজকে এই ঘরটা পেলাম। এদিকে একটা বড় ব্যালকনিও আছে। সকাল হয়ে গেছে, দূরে সমুদ্র হালকা করে দেখা যাচ্ছে। নিচে আমাদের কার পার্কিং করা আছে। উৎস উঠে পড়েছে। আমরা এবার তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব গোপালপুরের দিকে। প্রথমে একটু পুরীর সি বিচটা ঘুরে আসবো, তারপর হোটেলে ফিরে বেরোবো। হোটেলেই ব্রেকফাস্ট করে নিয়েছি। সকালেই কত ভিড় এখানে দেখুন। গোপালপুরে কিন্তু এতটা ভিড় পাবেন না, বেশ নিরিবিলি। আসার সময় একটু ডাব খেয়ে নিলাম, আবার হোটেলে ফিরে এলাম। এবার বেরিয়ে পড়ব। এই রাস্তা থেকে গোপালপুরের রাস্তাটা যখন ধরবো তখন একটু সতর্ক থাকতে হবে, কারণ ডান দিকে রাস্তাটা যখন নেওয়া হয়, সরু রাস্তাটা, তখন ব্রিজে ওঠার সম্ভাবনাই বেশি। আর ব্রিজে উঠে পড়লে অনেকটাই সময় নষ্ট হয়ে যায়, যেটা আমাদেরও হয়েছিল। এই রাস্তাটার কথা বলছিলাম। রাস্তাটা কিন্তু অসাধারণ। একটাই রাস্তা, এখান দিয়ে যাচ্ছে গাড়ি আবার আসছে, সাবধানে চালাতে হয়। স্পিড লিমিটও খুবই কম, ম্যাক্সিমাম 50। রাস্তার ধারে ধারে এরকম ছোট ছোট অনেক মন্দির দেখা যায়। কি দারুণ দেখুন, পুরো ছায়ায় ঘেরা রাস্তা। অনেক টুরিস্ট কার ফিরে আসছে দেখতে পাচ্ছি। আমরা না আত্মীয় মেনটেন করতে পারি। এই রাস্তাটা দেখুন কি সুন্দর, দুদিকে জলা, মাঝখান দিয়ে রাস্তা, আর রাস্তার দুই দিকে সুন্দর কৃষ্ণচূড়া গাছ, ফুলে ভর্তি। কি অসাধারণ। ঠিক রবি ঠাকুরের গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ গানটা মনে পড়ে যায়। এখানে এলে সত্যি
শরীর মন দুই ভালো হয়ে যায়। কি দারুণ লাগছে দেখুন রাস্তাটা, পুরো রাস্তাটাই ছায়ায় ঘেরা। এখানকার এই রাস্তাটাই সত্যি আকর্ষণীয়। এখানে একটা মন্দিরের পূজার জন্য চাঁদা নিচ্ছিল। একটু দাঁড়ালাম, আবার এগিয়ে চললাম। এই ছোট ছোট গ্রামের বাজারগুলো দেখলে রবীন্দ্রনাথের হাট কবিতাটা মনে পড়ে যায়। আমরা এসে পড়েছি গোপীনাথপুরে। এটা ডিস্ট্রিক্ট খুর্দা। এত বড় পুকুর, পুকুরের সামনে বট গাছ ঠিক যেন, আর দেখুন ওপারে তাল গাছের সারি, ঠিক যেন ছায়ার ঘোমটা মুখে টানি আছে আমাদের পাড়াখানি, দিঘি তার মাঝখানটিতে তাল বন তারি চারি ভিতে। এখানে কচি তাল দেখতে পেয়ে দাঁড়িয়ে তাল খেলাম। আবার গাড়িতে উঠে এগিয়ে চললাম। বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছি বলে প্রায় 1.5 ঘন্টা সময় লেগে গেল এই রাস্তাটা পার করতে। দেখুন কি দারুণ রাস্তা। এই যে NH 6-এ মার্চ করলাম আমরা, 16 NH 16। — 115 কিলোমিটার আর বাকি 2 ঘন্টা লাগবে এখনো। টোটাল 3.5 ঘন্টার মতো লাগে পুরী থেকে গোপালপুর। দুই দিকে পাহাড়, মাঝখান দিয়ে রাস্তা, খুব সুন্দর। এখানে রাস্তার কাজ চলছে তাই নিচে দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিয়েছে, ব্রিজের উপরে উঠতে দেয়নি। এই যে দেখুন কাজ চলছে। আবার আমরা মেন রাস্তায় উঠে পড়লাম। আর 100 কিলোমিটার বাকি এখান থেকে, 1 ঘন্টা 46 মিনিট লাগবে। এই গোটা ট্রিপটায় সবচেয়ে যেটা ভালো লেগেছে তা হলো সুন্দর রাস্তা আর প্রাকৃতিক পরিবেশ। ভাইজাগ এখান থেকে 360 কিলোমিটার। এখনও আমাদের 1 ঘন্টা 21 মিনিট যেতে হবে, আর 82 কিলোমিটারের মতো বাকি আছে। রাস্তার ধারে ধারে দেখুন ছোট ছোট কত মন্দির। আবার একটা মন্দির। কি দারুণ পরিবেশ, কি সুন্দর রাস্তা। কিন্তু জোরে চালাতে পারা যাবে না, মাঝে মাঝেই
ক্যামেরা লাগানো রয়েছে। এটা হলো বুড়াপল্লী টোল প্লাজা। আর 50 কিলোমিটার বাকি। এই জায়গাটা দিয়ে নাকি হাতি ক্রস করে, হতেও পারে, দুদিকে জঙ্গল। আমরা এবার খুব কাছাকাছি চলে এসেছি গোপালপুরের। NH-16 ছেড়ে আমরা গোপালপুরের দিকে এগিয়ে যাচ্ছি। কি সুন্দর রাস্তা দেখুন। এখানে বালি প্রসেসিং হচ্ছে। আর একটু গেলেই গোপালপুর পৌঁছে যাব। এবার শুরু হয়ে গেল ম্যানগ্রোভের জঙ্গল। দুই ধারে ম্যানগ্রোভের জঙ্গল আর মাঝখান দিয়ে রাস্তা। দেখুন অনেকটা জায়গা জুড়ে এরকম ম্যানগ্রোভের জঙ্গল। এরকম রাস্তার ধারে ধারে কয়েকটা খাড়িও দেখতে পেলাম, যেখানে মাছ চাষ হচ্ছে। অনেক বেরোতে আমাদের দেরি হয়ে গিয়েছিল, তাই এখানে পৌঁছাতে পৌঁছাতে 1:30 প্রায় বাজে এখন। আমরা তাই খুব একটা সময় পাইনি হোটেল খুঁজতে। ইচ্ছে ছিল সি ফেসিং রুম নেব, কিন্তু হলো না। সামনেই গোপালপুর বিচ রিসোর্ট ছিল, ওটাই নিয়ে নিয়েছিলাম। এই যে এসে পৌঁছে গেছি গোপালপুর বিচ রিসোর্ট। এখান থেকে 50 মিটারের ডিস্টেন্স সি বিচটা। 2500 টাকায় পেয়েছি। এটা হলো ডাইনিং। ফার্স্ট আমরা, যেহেতু আসতে দেরি হয়ে গেছে, আমরা আগে এখানে লাঞ্চ করে তারপরে রুমে ঢুকেছিলাম। একটু বিচটা আর সি বিচটা একটু দেখে ঘুরে গেলাম ফার্স্টে, তারপরে রুমে ঢুকলাম। এই যে রুমটা বড়, কিন্তু খুব একটা ক্লিন ছিল না। আসলে খোঁজার সময়টা ছিল না আমাদের। তাড়াতাড়ি রেডি হয়ে আমরা ফার্স্ট এখানকার সুইমিং পুলটায় নেমে পড়লাম। সুইমিং পুলে বেশ কিছুক্ষণ কাটিয়ে আবার আমরা চলে এলাম সি বিচে, সমুদ্রে স্নান করব। এখানকার সমুদ্রটা দেখুন, বেশ নিরিবিলি, অনেক দূরে দূরে লোকজন, ফাঁকা, বেশ ভালো লাগবে। জলটাও স্বচ্ছ। প্রায় 2 ঘন্টা আমরা সি বিচে কাটালাম। উৎস তো দারুণ মজা করছিল, কিছুতেই উঠতে চাইছিল না। আমরা এবার হেঁটে হেঁটে সামনের সি বিচটার দিকে যাচ্ছি, সামনের বিচটার দিকে। ওদিকে গেলে ওই যে হোটেলগুলো দেখা যাচ্ছে, ওইগুলো নিলে সি ফেসিং হতো।
right. Oh, the ocean calls my name, dancing tight, forever the same. In the আমরা স্যান্ড ক্যাসেল বানাচ্ছিলাম। on this beach, I'll never fade. অনেকক্ষণ কাটালাম আমরা, সন্ধে হয়ে এসছে প্রায়। সি বিচ থেকে এসে আমরা আবার নামলাম সুইমিং পুলে। এবার আমরা একটু রেস্ট নেব আর তারপর বেরোবো বাইরেটা একটু ঘুরতে, সন্ধ্যেটা কেমন লাগে দেখবো বলে। দেখুন রিসোর্টটা বেশ সন্ধ্যাবেলা ভালো সাজিয়েছে লাইট দিয়ে, ভালো লাগছে। এটা রিসোর্টের সামনের দিক। আসার সময় এই জায়গা দিয়েই আমাদের সোজা ঢুকতে হতো। এখানে 50 টাকা দিয়ে গাড়ি নিয়ে ভেতরে ঢুকলেই সিপেসিং রিসোর্টগুলো পাওয়া যায়। বাইকের জন্য এখানে 10 টাকা লাগে। আমাদের দেরি হয়ে গিয়েছিল আর ভাবতেও পারিনি যে এর মধ্যে দিয়ে গেলে হোটেল দেখতে পাবো। ভেবেছিলাম এটা শুধুমাত্র সি বিচে যাওয়ার রাস্তা। রাস্তার ধারে কর্ন দেখতে পেয়ে একটা করে কর্ন নিয়ে খেতে খেতে এগিয়ে চললাম। এখানে অনেক ফাস্ট ফুডের দোকান আছে, বাচ্চাদের খেলনার দোকানও আছে, ফলের দোকানও দেখতে পাচ্ছি। এই দেখুন গাড়ি যাচ্ছে। এই জায়গাটা দিয়ে হাঁটতে বেশ ভালো লাগে। এই যে দেখুন সমুদ্র দেখা যাচ্ছে, বেশ ভালো লাগছে দেখতে সমুদ্রের ধার দিয়ে হাঁটতে। অনেকে নিচেও নেমেছেন। বাচ্চাদের খেলার অনেক ব্যবস্থা রয়েছে এখানে। এখানে অনেক খাবারের দোকান আছে রাস্তার ধারে ধারে। দেখুন অনেকে এখানে খাচ্ছেন। আমরা অবশ্য এই দোকানে খাইনি, আমরা হোটেলেই রাতের ডিনার করব। এই যে চিপস পেয়ে উৎস চিপস খাচ্ছে। সবসময় গান বাজছে এই জায়গাটায়। উৎস তো নেচেই অস্থির। এই মোটর বাইক চাপবে। এরপরে বাইনা কারে উঠবো। রাস্তার ধারে ধারে এরকম দোকান আছে। কিছু দূর এরকম ভাবে হেঁটে যেতে যেতে এই যে দেখুন অনেক হোটেল পাশে পাওয়া যাচ্ছে পাশে পাশে। আমরা এখন এসে গেছি বিজু অ্যাডভেঞ্চার পার্ক। এখানে বাচ্চাদের 5 টাকা আর বড়দের 10 টাকার টিকিট কেটে ভেতরে ঢুকতে হয়। ভেতরটা বেশ সুন্দর। সুন্দর করে সাজানো। এখানে টিকিট কাউন্টার আছে, অনেক কিছু অ্যাক্টিভিটি আছে। এখান থেকে টিকিট কেটে অ্যাক্টিভিটিগুলো করতে হয়। এই যে জিপ লাইন, এখান দিয়ে জিপ লাইনে যেতে হয়। এই বাচ্চাদের ছোট পার্ক আছে। এখানে বাচ্চাদের বোটিং এর ব্যবস্থা রয়েছে। অনেক বড় জায়গা, ঘুরে দেখতে বেশ ভালো লাগবে সন্ধ্যের দিকটা হাঁটতে। এই যে স্ট্যাচুগুলো দেখুন কি সুন্দর, কত বড় কুমির। উৎস তো কুমিরের পিঠেই উঠে পড়ল। এটা 8টার সময় বন্ধ হয়ে যায়। সি বিচ প্রায় 8টা বেজে গেছে, আমরা বেরিয়ে চলে এলাম। তাই ক্যামেরার দিকে তাকা। হ্যাঁ এই তো বাহ।
এখন প্রায় 10টা বাজে। আমরা নিচে ডিনার সেরে রুমে ঢুকলাম। সকালে আমরা কয়েকটা সাইট সিন করে বাড়ি ফিরবো ঠিক করেছি। সকাল হয়ে গেছে, আমরা এবার বেরোবো সাইট সিনে। প্রথমে আমরা যাব তারাতারিণী টেম্পল। সময় থাকলে আরও কয়েকটা মন্দির ঘুরবো ঠিক করেছি। এখান থেকে চিল্কাও যাওয়া যায়, প্রায় 1 ঘন্টার ডিস্টেন্স। পরের বার চিল্কা যাব, এখন আর সময় হবে না। তারাতারিণী মন্দির যাবার রাস্তাটাও খুব সুন্দর। গোপালপুর থেকে 1 ঘন্টা লাগবে। বারহামপুর ইউনিভার্সিটি রোড ধরলাম। এখান থেকে 4 কিলোমিটার গিয়ে NH6 ক্রস করে আমাদের যেতে হবে। প্রায় 4 কিলোমিটার আসার পর এই NH6 আমরা ক্রস করছি। এখান থেকে 23 কিলোমিটার গেলেই তারাতারিণী মন্দির। রাস্তা খুব সুন্দর, বেশ চওড়া, কিন্তু সামনে থেকে খুব জোরে জোরে গাড়ি আসছে, সাবধানে চালাতে হয়। দেখছেন বাইকগুলো কত জোর যাচ্ছে, সামনের দিক থেকে আসছে। আর 6 কিলোমিটার বাকি তারাতারিণী টেম্পল। এখান থেকে আমরা এসে পৌঁছে গেছি তারাতারিণী টেম্পলের কার পার্কিং। এখানে কার পার্কিং করে আমরা এগিয়ে চললাম। এখানে একটা দোকান থেকে, যে ছোট ছোট দোকান, এখান থেকে একটা ডালা কিনলাম পুজো দেবো বলে, নিয়ে আমরা এগিয়ে চললাম। ভুল করেই এখানে চলে এসেছি। আমাদের ইচ্ছে ছিল রোপওয়ে করে যাব। এখান থেকে বাসের টিকিট দেওয়া হয়, বাসে করে যেতে হয়। রোপওয়ে করে যেতে গেলে তারাতারিণী টেম্পল রোপওয়ে মেরে, গুগলে মেরে চলে গেলেই হবে। এই যে একজনকে জিজ্ঞাসা করলাম, এই যে এখানে আমাদের কার পার্কিং করা আছে। আমরা একটা অটো নিয়ে নিলাম 50 টাকা দিয়ে। তারপরে এই রোপওয়ের কাছে জায়গাটায় চলে এলাম। এখানে সরাসরি গাড়ি নিয়েও আসা যেত, গাড়ি রাখারও ব্যবস্থাই আছে ভালো, অনেক বড় জায়গা। বাচ্চাদের জন্য 40 টাকা আর বড়দের 65 টাকা। ভেতরে ঢুকে দেখলাম লম্বা লাইন, বসারও ব্যবস্থা আছে। এখানে কয়েকটা দোকানও আছে। হনুমান থেকে, মানকি থেকে এখানে সাবধান থাকতে হয়। একজনের ব্যাগ থেকে কলা নিয়ে খেতে শুরু করে দিল। প্রায় 11:30 বাজে আমরা চলে এসেছি রোপওয়ের কাছে। রোপওয়ে উঠে পড়েছি। কেমন লাগছে? ভালো লাগছে। ভয় লাগেনি তো? না। সিঁড়ি দিয়ে উপরে উঠলেই মন্দির। বিশাল বড় এলাকা, খুব সুন্দর পরিবেশ। এখান থেকে নিচের ভিউটা দারুণ লাগছিল। এখান থেকে ভেতরে ঢুকছি আমরা মন্দির দেখবো বলে। এখানে জুতো খুলে প্রবেশ করতে হয়। টেম্পলের 4টে গেট, সামনের আর পেছনের দিকটা খোলা। এটা মেন মন্দির। এই চাতালে এই যে পিলারগুলোর কারুকার্যগুলো দেখুন, কি সুন্দর দেখতে, কি দারুণ। বাসে করে যারা আসবেন, ওই যে বাস দাঁড়িয়ে আছে, এখান পর্যন্ত বাস আসে। আমরা পেছনের গেট দিয়ে ঢুকছি। এখানে জুতো খুলে আমরা মন্দিরে প্রবেশ করলাম। মন্দিরে ঢুকতে, পুজো দিতে গেলে, একদম মূর্তির সামনে যেতে গেলে 100 টাকা লাগে। আমার হাজব্যান্ড গিয়ে পুজোটা দিয়ে চলে এলো। আমরা বাইরে দাঁড়িয়েছিলাম। পুজো দিয়ে আমরা বাইরে বেরিয়ে যাচ্ছি। ভেতরটাও বেশ সুন্দর, কারুকার্য বেশ ভালো। বাইরে বেরিয়ে দেখলাম এরকম দই বিক্রি হচ্ছে। গরমে এরকম মশলা দই বেশ ভালো লাগলো।
এখানে ছোলা কিনতে পাওয়া যায়। ছোলা কিনে ছড়িয়ে দিতেই অনেক মানকি, প্রায় ডজন খানেক মানকি এসে খেতে শুরু করলো। তারপর আবার শশা কিনে ছড়িয়ে দিলাম। তবে এদের ছোলাটাই দেখছি বেশি পছন্দের। বেশ এনজয় করলাম অনেকক্ষণ। দূরে দেখা যাচ্ছে ঋষিকুল্যা নদীর ওপর ব্রিজ। ওই ব্রিজের ওপর দিয়েই আমরা চলে যাব। এই যে ব্রিজের ওপর দিয়ে আমরা যাচ্ছি এখন। নদীটা এখন মজে গেছে, গরমের দিন তো। রাস্তার ধারে ধারে কত মন্দির দেখছেন। অনেকটা দেরি হয়ে গেছে, তাই আমরা আর অন্য কোথাও নামবো না, এবার সোজা বেরিয়ে যাবো। কি দারুণ রাস্তা দেখুন, পুরো ছবির মতো। শহীদ ভগৎ সিং কলেজ এখানে। এই পাহাড়টার ওপরে একটা মন্দির আছে, মনে হচ্ছে দেখে বেশ বড়ই হবে মন্দিরটা। আমরা আর গেলাম না, অনেকটা রাত হয়ে যাবে ফিরতে, তাই এই যে রাস্তাটায় যাচ্ছি, এই রাস্তাটা অসাধারণ, ঠিক গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথের মতো। দুই ধারে কৃষ্ণচূড়ার গাছ আর মাঝখানে রাস্তা। দেখুন পুরো ছবির মতো। মনে হচ্ছিল এখানে বেশ কিছুক্ষণ সময় কাটাই, তাই নেমে পড়লাম। বেশ কিছুক্ষণ কাটালাম এখানে। অনেক ছবিও তুললাম। দেখুন কি দারুণ লাগছে পরিবেশটা। আবার চলতে শুরু করলাম। মে মাসে আসলে এ ধরনেরই সুন্দর এরকম পাওয়া যায় পরিবেশ, কারণ এখানে এই সময় ওই কৃষ্ণচূড়া ফুলগুলো ফোটে তো। আবার আমরা NH-16 ধরলাম। NH-16 ধরেই এবার আমরা বাড়ি পৌঁছে যাবো, সোজা এই রাস্তা ধরেই চলব। 9 ঘন্টা 41 মিনিট লাগবে বাড়ি ফিরতে। আমরা পৌঁছাবো 11:30টায়। এই জায়গাটা দেখুন কি সুন্দর, নদীটা এসে মনে হয় এখানেই সমুদ্রের সাথে মিশছে। বিশাল বড় একটা জলা, আবার চড়া পড়ে আছে, কি দারুণ লাগছে। অনেকেই দেখুন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে। এখানেও দেখুন অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি নিচ্ছে, এনজয় করছে। NH-16 ধারেই একটা হোটেলে প্রায় 1:30 নাগাদ আমরা খেতে ঢুকলাম। ফিশ কারি, চিকেন কারি, ডাল, রাইস, এসি নন এসি দুটোরই ব্যবস্থা আছে। খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম নারায়ণী রেস্টুরেন্ট। এটা আর 9 ঘন্টা 32 মিনিট লাগবে আমাদের বাড়ি পৌঁছাতে। 11:30টা বেজে যাবে। খারাপ না, খাবার দাবার মোটামুটি ঠিকঠাকই ছিল, প্রাইসও মোটামুটি ঠিকঠাকই। উৎস ঘুমিয়ে পড়েছে। আসার সময় এই মন্দিরটা দেখতে দেখতে এসেছিলাম, এখন ভালো করে দেখা যাচ্ছে। কিছুটা আসার পর রাস্তার ধারে আমের দোকান দেখলাম, বেশ কয়েকটা দোকান পেরিয়ে এসে দেখলাম
একটু আম চেখে দেখে বেশ ভালো লাগলো, বাড়ির জন্য নিয়ে যাব বলে বেশ কিছু আম কেনা হলো। এই দেখুন আরো কত দোকান। আমরা আবার বেরিয়ে পড়লাম আম কিনে। কটক শহরের কাছে আবার চলে এসেছি আমরা। এখানে যে ভুল করে নিচের রাস্তাটা ধরে নিয়েছি, ওপরের রাস্তাটা ধরে নিলে, ওই রাস্তাটা ধরলে আমরা ব্রিজের ওপরে উঠতে পারতাম, তাহলে এই শহরের যানজটটা এড়িয়ে যাওয়া যেত। নিচে দিয়ে চলে আসার জন্য একটু সময় লেগে গেল। পেরিয়ে এলাম আমরা ব্রিজটা। এখন 4:53 প্রায় 7 ঘন্টা 16 মিনিট লাগবে এখনো বাড়ি পৌঁছাতে। কি দারুণ লাগছে বিকালের পরিবেশটা। 7 ঘন্টা 16 মিনিট। রাস্তার ধারে দেখুন কি সুন্দর ফুলের গাছ, কত ছোট ছোট নাম না জানা ফুল। বিকালের পরিবেশটা দারুণ লাগছে। রাস্তার ধারে এই গাছপালাগুলোই বেশি ভালো লাগে। সুন্দর একটা মন্দির, মন্দির না হোটেল বুঝতে পারলাম না। আমার হাজব্যান্ড বলছে দারুণ লাগছে, উৎসব খুব এনজয় করছে। দেখেছেন রাস্তায় কত ক্যামেরা লাগানো। আর 6 ঘন্টা 44 মিনিট। আবার বৃষ্টি, যাওয়ার পথেও বৃষ্টি, আসার পথেও বৃষ্টি পেলাম। আর 5 ঘন্টা 56 মিনিট লাগবে। সন্ধে হয়ে গেছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, জোর বৃষ্টি হচ্ছে। এই টোলগেটটা পেরিয়ে আবার আমরা ওয়েস্ট বেঙ্গলে ছুটে যাচ্ছি। ওয়েস্ট বেঙ্গলে চলে এলাম। এখানে নাকা চেকিং হচ্ছে, রাত 9টা বেজে গেছে। আর 2.5 ঘন্টার মতো লাগবে। প্রায় 8 ঘন্টা আসার পর আমরা একটা হোটেল পেলাম। এখন 9:30 বাজে। হোটেল অন্নপূর্ণা ইনে এসে পৌঁছেছি। এখানে রাতে ডিনারটা করব। জায়গাটা বেশ বড়, খাবার দাবার বেশ ভালো স্ট্যান্ডার্ড। এখানে ইলেকট্রিক চার্জ দেওয়ার জন্য গাড়িতে চার্জ দেওয়ার ব্যবস্থা আছে। বেশ বড় জায়গা। ডিনার করে নিয়েছি। বাচ্চাদের এখানে পার্কও আছে, এমনি খেতে আসা যায়, এখানে ঘুরতে আসা যায়, ভালো বেশ জায়গাটা। আর 2 ঘন্টায় বাড়ি পৌঁছে যাব। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। থ্যাংক ইউ।